বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নিরাপদ খাদ্য অনুষ্ঠানে। আমি ডক্টর এ.কে.এম. হুমায়ুন কবির। আলোচনার শুরুতেই একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। শিশুর প্লেট নিরাপদ হলে আগামীর বাংলাদেশ নিরাপদ। দর্শক, শিশুর খাদ্য নিরাপত্তা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা, সামগ্রিক বিকাশের সাথে জড়িত। স্কুল টিফিন, স্কুলের খাবার, স্কুল গেটের খাবার, রঙিন পানীয়, অতিরিক্ত ফ্যাট, চর্বি, লবণ এসব খাবার আজ অভিভাবক, শিক্ষক, সমাজের জন্য উৎকণ্ঠার বিষয়। তাই আজকের পর্বের বিষয় শিশুর খাবার, আগামী নিরাপত্তা। এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মুর্শেদা বেগম, নিউট্রিশনিস্ট, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম। মুর্শেদা বেগম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আলোচনার শুরুতেই জানতে চাই, শিশুদের জন্য অনিরাপদ খাদ্য কেন এত বেশি ঝুঁকিপূর্ণ? কারণ শিশুরা তাদের শারীরিক এবং মানসিক বৃদ্ধির একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে থাকে। এই সময় শিশুরা বারবার অসুস্থ হলে অথবা পেটের সংক্রমণ হলে তখন দেখা যায় শিশুর বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং স্বাভাবিক ওজন প্রয়োজনের তুলনায় বাড়ে না। অনিরাপদ খাদ্য থেকে সাধারণত ডায়রিয়া, পেট ব্যথা, বমি, পেটের সংক্রমণ হয়ে থাকে। এগুলো তাৎক্ষণিক সমস্যা থাকে, কিন্তু এই বিষয়টি তাৎক্ষণিকভাবে পড়ে থাকে না। দেখা যায় এটা সমস্যার সমাধান না হলে দীর্ঘমেয়াদী পেটের সংক্রমণ হতে পারে, যার ফলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকের তুলনায় কম হয়। শিশুর ওজন বাড়ে না, মনোযোগ কমে, যে উচ্চতা বৃদ্ধিতে প্রভাব পড়ে এবং শিশুর পড়াশোনায় ব্যাঘাত ঘটে। শিশুরা সাধারণত খাবার যখন পছন্দ করে, তারা রং, প্যাকেট বা চকচকে যে এই টাইপসের খাবারগুলো পছন্দ করে। ওরা আসলে খাবারের ঝুঁকিটা চিন্তা করে খাবার পছন্দ করে না। বন্ধুরা কি খাচ্ছে বা আশেপাশে কেউ কি খাচ্ছে সেটা দেখে পছন্দ করে। তো স্বাভাবিকভাবে শিশুদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, স্কুল, প্রশাসন সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করা গুরুত্বপূর্ণ। শিশুদের একটা দিনের গুরুত্বপূর্ণ একটা সময় তারা স্কুলে থাকে, সুতরাং স্কুলের গেটের খাবারগুলো কেমন হচ্ছে সেটা তাদের দৈনন্দিন খাদ্য নিরাপত্তার সাথে সম্পৃক্ত। তাই আমাদের সবাইকে স্কুল গেটের খাবার সম্পর্কে সচেতন হওয়া জরুরি। স্কুল গেটের খাবারে সাধারণত আমরা চটপটি, ফুচকা, ঝালমুড়ি, আইসক্রিম, রঙিন পানীয় এসব দেখে থাকি। এসব খাবারের প্রধান স্বাস্থ্য ঝুঁকি কী কী? স্কুল গেটের খাবার সাধারণত দেখা যায় খোলা পরিবেশে তৈরি এবং বিক্রি করা হয়। আশেপাশে ধুলোবালি, ময়লা, অনিরাপদ পানি বা অপরিষ্কার হাত, এইসব জায়গা এগুলো থেকে জীবাণু সহজে খাবারে প্রবেশ করতে পারে এবং সহজে শিশুদের শরীরে ঢুকে যেতে পারে। চটপটি, ফুচকা, ঝালমুড়ি এসব খাবারে টক ব্যবহার করা হয়। এই টকটা তৈরি করতে যদি পানিটা অনিরাপদ হয়, সেক্ষেত্রে খাবারের ঝুঁকি বেড়ে যায়। আবার এগুলোতে কাঁচা মরিচ, সালাদ, ধনেপাতা এইসব কাঁচা অংশ ব্যবহার করা হয়, যেগুলো থেকে সহজেই শিশুরা আক্রান্ত হতে পারে। সো খাবার যখন আমরা বাচ্চাদের খাবারটা নিশ্চিত করার ক্ষেত্রে বা স্কুল গেটের খাবারের ক্ষেত্রে এইসব যখন খেয়াল করা জরুরি, পাশাপাশি তাদের স্কুল খাবারের ক্ষেত্রে তাপমাত্রা মেনটেন করা, গেটের খাবারের ক্ষেত্রে তাপমাত্রা মেনটেন করাটাও জরুরি। যেমন ঠান্ডা পানি, ঠান্ডা কোমল পানীয় বা আইসক্রিম এই জাতীয় ঠান্ডা অবস্থায় রাখতে হবে। যেগুলো গরম খাবার দীর্ঘক্ষণ রেখে দিলে দেখা যাচ্ছে নষ্ট হয়ে যেতে পারে, তাই গরম অবস্থায় রাখা গুরুত্বপূর্ণ। স্কুল গেটের খাবারের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অতিরিক্ত ডুবো তেলে ভাজা খাবার অথবা একই তেলে বারবার ভাজা পোড়া খাবারটা। বাচ্চারা স্বাদের কারণে এই খাবারটা পছন্দ করে। দেখা যায় এই খাবারের একই খাবার যখন বারবার তেলে গরম করে ভাজা হয়, তখন খাবারের গুণগত মানটা নষ্ট হয়ে যায়। তেল যখন বারে বারে ব্যবহার করা হয়, সেখান থেকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ তৈরি হয়, যা শিশুর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। শিশুদের পছন্দের তালিকা একটা বিরাট অংশ জুড়ে আছে প্যাকেটজাত খাবার। প্যাকেটজাত খাবারগুলো শিশুরা সাধারণত পছন্দ করে রং দেখে, প্যাকেটের কালারটা কেমন সেটা দেখে, এবং দেখা যায় বিজ্ঞাপন দেখে শিশুরা পছন্দ করে। সো পরিবারের অভিভাবকরা বা আমরা যারা আছি, আমাদের শিশুরা আসলে খাবারটা যখন প্যাকেটের খাবারটা চয়েস করছে, তখন কি দেখে চয়েস করবে বা প্যাকেটে কি কি লিখে আমাদের দেখতে হবে, সেই বিষয়ে আমাদের সতর্ক থাকা গুরুত্বপূর্ণ। তো প্যাকেটজাত খাবার কেনার সময় একজন শিশু বা অভিভাবক কি কি বিষয় দেখে আসলে কেনা উচিত বলে আপনি মনে করেন? প্যাকেটজাত খাবারের ক্ষেত্রে আমাদের সবার প্রথমে যেটা দেখা জরুরি সেটা হচ্ছে প্যাকেটটা কোন অবস্থায় আছে। দেখা যাচ্ছে ছেঁড়া প্যাকেট
প্যাকেট অথবা লিক হওয়া প্যাকেট অথবা ফুলে যাওয়া প্যাকেট, এই প্যাকেট যদি অক্ষত অবস্থায় না থাকে স্বাভাবিকভাবে ভিতরে খাবারটা ভালো থাকবে না। ভিতরে খাবারটা স্বাদহীন হতে পারে, রং চলে যেতে পারে, দুর্গন্ধযুক্ত হতে পারে। এসব খাবার যখন শিশু খাবে তখন শিশু অসুস্থ হয়ে যেতে পারে। তাই প্যাকেটটা কোন অবস্থায় আছে সেটা দেখা জরুরি। দ্বিতীয়ত, আমরা প্যাকেটের গায়ে কয়েকটা তারিখ লেখা থাকে, কখন মেয়াদটা দেখতে হবে, কখন উৎপাদিত হয়েছে, কতদিন পরে মেয়াদটা উত্তীর্ণ হবে। প্যাকেটের গায়ে অনুমোদনকারী প্রতিষ্ঠানের নাম অথবা প্রতিষ্ঠান যেটা আছে তার নিবন্ধনের কোনো অনুমতি আছে কিনা সেই ব্যাপারটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। বাচ্চাদের খাবারে অনেক সময় প্যাকেটজাত বা অন্যান্য খাবারেও অতিরিক্ত চিনি, লবণ বা ফ্যাট থেকে থাকতে পারে। এই সমস্ত খাবার যদি শিশুরা খেয়ে থাকে তাদের কী ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে? শিশুরা সাধারণত অতিরিক্ত চিনি আছে বা চিনি দিয়ে তৈরি যে কোনো খাবারই খেতে পছন্দ করে। চিনি দিয়ে তৈরি কোনো খাবার যখন দীর্ঘদিন ধরে অতিমাত্রায় খাওয়া হয় তখন শিশুর স্বাভাবিক ওজন প্রয়োজনের তুলনায় বেড়ে যায়, খুব দ্রুত ক্ষুধা লাগে এবং শিশুর মনোযোগ ব্যাহত হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে খাওয়ার ফলে ডায়াবেটিসের ঝুঁকি থাকে। অতিরিক্ত লবণ বা লবণ দিয়ে তৈরি খাবারগুলো যখন শিশুদেরকে অনেক বেশি পরিমাণে দেওয়া হয় তখন দেখা যায় যে তাদের স্বাদটা চেঞ্জ হয়ে যায় এবং শিশুর খাবার গ্রহণের প্রবণতা, মানে অতিরিক্ত লবণ বা লবণ দিয়ে তৈরি খাবার খেতে খেতে তারা অল্প বা পরিমিত লবণ দিয়ে খাবার খেতে পছন্দ করে না। পাশাপাশি আমি লবণ এবং চিনি এই দুটোর পাশাপাশি ফ্যাটের কথাটা বলবো। আমরা সাধারণত ধারণা করে থাকি ফ্যাট মানে খারাপ ফ্যাট, কিন্তু ফ্যাটটা শিশুদের মেধার বৃদ্ধি এবং মস্তিষ্কের বিকাশের জন্য অনেক বেশি দরকারি। কিন্তু ফ্যাট তো সব ভালো ফ্যাট, পাশাপাশি খারাপ ফ্যাটও থাকে। নিম্নমানের যে ফ্যাটগুলো আছে, একই তেল বারবার ব্যবহার যখন করা হয় তখন ওই তেলটা শিশুদের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ এবং এই তেল জাতীয় দিয়ে খাবারগুলো যখন শিশুরা দীর্ঘদিন ধরে খায় তখন হৃদরোগের ঝুঁকিটা অনেকাংশে বেড়ে যায়। এইসব খাবার, এই যে অতিরিক্ত তেল, অতিরিক্ত চিনি বা অতিরিক্ত লবণ বা অতিরিক্ত ফ্যাটযুক্ত খাবারটা শিশুরা যখন পছন্দ করে তারা তো আসলে বুঝে করে না। তারা দেখা যায় বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখে, প্যাকেটের রংটা দেখে, প্যাকেটটা কেমন অবস্থায় আছে সেটা দেখে তারপরে চিন্তা করে। সুতরাং অভিভাবকদের বা শিশুদের বিজ্ঞাপন, প্যাকেট বা এগুলো দেখার ক্ষেত্রে মাথায় রাখা দরকার আসলে কোন প্যাকেটের খাবার বা কোন বিজ্ঞাপনটা স্বাস্থ্য ঝুঁকিটা বাড়াচ্ছে সেদিকে খেয়াল রাখা জরুরি। স্কুল ক্যান্টিনে সাধারণত কী ধরনের স্বাস্থ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি থাকা উচিত বলে আপনি মনে করেন? স্কুল ক্যান্টিন খাবার বিক্রি বা খাবার তৈরির একটা জায়গা হিসেবে আমাদেরকে চিন্তা করা ঠিক না। স্কুল ক্যান্টিনটা শিশুদের স্বাভাবিক খাদ্য নিরাপত্তার অনেকাংশ প্রভাবিত করে। স্কুল ক্যান্টিনের স্বাস্থ্যবিধি বা খাদ্য নিরাপত্তাটা নিশ্চিত করতে আমাদের কয়েকটি শর্ত মেনে চলা খুবই জরুরি। পরিচ্ছন্নতা, দেখা যাচ্ছে যে পরিবেশে খাবারগুলো তৈরি করা হচ্ছে অথবা যেখানে খাবারগুলো পরিবেশন করা হচ্ছে জায়গাটা পরিষ্কার নয় বা খাবার তৈরির জায়গাটা পরিষ্কার থাকে না, অথবা যিনি তৈরি করছেন তার হাত পরিষ্কার নেই, নখ বড়, তারপর তিনি অসুস্থ অবস্থায় তৈরি করছেন। এরপরে যে প্লেট বাটিগুলো খাবার জন্য পরিবেশন করা হয় সেগুলো অপরিষ্কার। স্বাভাবিকভাবে এগুলো থেকেই কিন্তু জীবাণু শিশুর শরীরে ঢুকে যেতে পারে। আবার স্কুল ক্যান্টিনে আমরা জায়গাটা পরিষ্কার করলাম, পরিচ্ছন্নতা ব্যাপারটা ঠিক করলাম, দেখা যাচ্ছে খাবার তৈরির ক্ষেত্রে আমরা নিরাপদ পানিটা ব্যবহার করলাম না। নিরাপদ পানি ব্যবহার না করলে এই পানি থেকে ডায়রিয়া হতে পারে, আমাশয় হতে পারে, পেটের সংক্রমণ হতে পারে। খাবারটা আমরা তৈরি করলাম স্বাস্থ্যকর পরিবেশে বা পরিচ্ছন্ন পরিবেশে, পরিবেশন করলামও পরিচ্ছন্ন পরিবেশে, পানিটাও দিলাম নিরাপদ, কিন্তু খাবারটা খোলা অবস্থায় রাখা হলো। খোলা অবস্থায় যে কোনো কিছু আশেপাশে ধুলোবালি সহজে খাবারে বসতে পারে বা জমতে পারে, সেক্ষেত্রে এগুলো শিশুর শরীরে জীবাণু ঢোকার একটা সহজ পন্থা। আমাদেরকে খাবার যেমন পরিচ্ছন্ন পরিবেশে তৈরি করতে হবে, খাবার পানি যেমন নিরাপদ করতে হবে, পাশাপাশি খাবারটা ঢেকে রাখার ব্যবস্থা করতে হবে। স্কুল ক্যান্টিনে কিছু খাবার থাকে গরম, কিছু খাবার থাকে ঠান্ডা। আমাদেরকে গরম খাবার গরম অবস্থায়, ঠান্ডা খাবার ঠান্ডা অবস্থায় রাখতে হবে। দীর্ঘ সময় ধরে গরম খাবার আমরা তাপমাত্রা সংরক্ষণ না করে যদি রেখে দেই, স্বাভাবিকভাবে এই খাবারটা নষ্ট হয়ে যায়। এই খাবারটা যখন শিশু খায় তখন বিভিন্ন ধরনের পেটের সংক্রমণ তার হতে পারে। তাহলে এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকা দরকার। আচ্ছা, তাহলে দর্শকদের উদ্দেশ্যে বলুন, নিরাপদ টিফিন বলতে আমরা কি বুঝি এবং অভিভাবকরা কি ধরনের আসলে খাবার দিতে পারে টিফিন হিসেবে? অনেক অভিভাবক মনে করেন একটা শিশুর টিফিন মানে টিফিনটা নিরাপদ হতে হবে।
বা দামি হইতে হবে, অথবা মানে হাতের কাছে আছে এমন খাবার দিয়ে আসলে শিশুর টিফিনটা তৈরি করতে হবে। শিশুর টিফিনটা নিরাপদ কিভাবে করব, এক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যে আমরা যে টিফিন বক্সে খাবারটা দিচ্ছি, ওই টিফিন বক্সে খাবারটা কতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে। আমাদের টিফিনটা বক্সটা ব্যাপারে চয়েস করার ব্যাপারে সতর্ক থাকতে হবে। খাবার যেগুলো দিচ্ছি, দেখা যাচ্ছে দুধ বা দুধের তৈরি খাবার বা এই জাতীয় খাবারগুলো দীর্ঘ সময় থাকে না। এক্ষেত্রে খাবার আমরা স্বাভাবিক বিস্কিট, ক্যান্ডি, চকলেট বা এই ধরনের খাবারগুলো না দিয়ে তাদের স্বাস্থ্যকর খাবারগুলো রাখতে পারি। যেমন বিভিন্ন ধরনের বাদাম, বিভিন্ন ধরনের ফল, ড্রাই ফ্রুটগুলো, ছোলা মুড়ি, বাদাম মুড়ি মিশ্রণ, এই টাইপসের দই, আমরা এগুলো স্কুল টিফিনের সময় আমরা বাচ্চাদেরকে দিয়ে দিতে পারি। চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন স্কুল, কলেজ, কোচিং এলাকায় শিশুদের খাবারের নিরাপত্তা নিশ্চিত করতে কি করণীয়? আমাদের বাচ্চারা যখন স্কুলে যায় বা শিশুরা যখন স্কুলে যায়, দেখা যায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা প্রাইভেট কোচিং এগুলো করতে গিয়ে ওরা সকালে বাসা থেকে বের হয়, দীর্ঘ সময় তারা বাইরে থাকে। স্কুল শেষ করার পরে তারা পরে প্রাইভেট বা কোচিংয়ের জন্য যায়। মাঝখানের সময়টাতে তারা কি করে, দোকান থেকে বা আশেপাশের জায়গা থেকে কিছু খেয়ে নেয়। এখন আমরা যদি বাচ্চাদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করি, আসলে শুধু যে নিরাপদ টিফিন বা স্কুল ক্যান্টিন অথবা এগুলো চিন্তা করলে হবে না। আমাদের সামগ্রিকভাবেই পুরো এলাকার খাদ্য নিরাপত্তাটা নিশ্চিত করা জরুরি। এই জন্য আমরা কিছু মৌলিক স্বাস্থ্যবিধি খাদ্য বিক্রেতাদের জন্য আমরা তৈরি করে দিতে পারি। যেমন ওদেরকে স্বাস্থ্যবিধিগুলো মানা দরকার। হাত পরিষ্কার থাকতে হবে, নখ ছুটে থাকতে হবে, অসুস্থ অবস্থায় খাবার তৈরি করা যাবে না, খাবার ঢেকে রাখতে হবে, গরম খাবার গরম অবস্থায়, ঠান্ডা খাবার ঠান্ডা অবস্থায় রাখতে হবে, নিরাপদ পানি তৈরি করতে হবে। অল্প খরচে তারা যাতে ভালো মানের খাবারটা তৈরি করতে পারে সেজন্য তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আমাদের স্কুল বাচ্চাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ। দেখা যায় বাচ্চারা স্কুলে কী শেখানো হচ্ছে সেটা খুবই আগ্রহ নিয়ে শেখে এবং শেখার চেষ্টা করে। তাহলে আমরা যদি আশেপাশের জায়গাটা বা স্থানীয় এলাকায় যদি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাই, স্কুলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। স্কুলে দেখা যায় বাচ্চাদেরকে ছোট ছোট প্রোগ্রাম, সচেতনতামূলক প্রোগ্রামগুলো থাকতে পারে। বাচ্চাদের ফুড লেভেলিং কীভাবে করতে হবে সেটা শিখাতে পারে। আবার পরিবারে বাচ্চাদের সচেতন করার চেষ্টা করতে পারে। এবং স্থানীয় যারা আছে তারা প্রশাসন বা স্কুল এবং পরিবার সাথে সিটি কর্পোরেশন সবাই একযোগে কাজ করে সমন্বিত একটা প্রচেষ্টার মাধ্যমে শিশুদেরকে খাদ্য নিরাপত্তা দেওয়াটা খুবই জরুরি। দেখা যায় স্কুল, পরিবার, প্রশাসন, খাদ্য বিক্রেতা একটা গুরুত্বপূর্ণ অংশ নিরাপদ খাদ্যের। তো এদের মধ্যে কিভাবে সমন্বয় করা সম্ভব? স্কুল আমাদেরকে যেটা করে, আমাদের নিরাপদ খাদ্য সংস্কৃতিটা তৈরি করতে পারে। যেমন স্কুলে যখন আলোচনা সভাগুলো হয়, সেখানে বাচ্চাদের খাদ্য নিরাপত্তাটাকে প্রায়োরিটি দেওয়া গুরুত্বপূর্ণ। স্কুলে ফুড লেভেলিংটা পড়ানোর জন্য তাদেরকে বাচ্চাদেরকে শেখানো যেতে পারে। একটা ফুড সেফটি কর্নার করা যেতে পারে। স্কুল ক্যান্টিনের নিরাপদ স্বাস্থ্যবিধিটা মনিটরিং করা দরকার এবং সেটা যাতে মেনে চলা হয় সেদিকে খেয়াল করা দরকার। পরিবার বাচ্চাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ। দেখা যায় আমরা বাচ্চাদেরকে সচেতন করছি, এই সচেতনতা আসলে পরিবার থেকে আসে। একটা পরিবারে দেখা যায় বাবা, মা বা অন্যরা তেলে ভাজা খাবার খাচ্ছে, স্ন্যাক্স আইটেমটা বাহির থেকে বা প্যাকেটজাত খাবারটা খাচ্ছে, এবং আমরাই আবার বাচ্চাদেরকে সচেতন করছি এই খাবার খাওয়া যাবে না। তখন দেখা যায় ওরা মানে যতটুকু সচেতন হয় বড়দের দেখে তখন আবার আগের মতো চলে আসে। তাহলে ওদের সচেতন করতে হলে আমাদেরকে নিজ থেকে পরিবারের সবাইকে মানে ওই খাবারগুলো খাওয়া যাবে না যেটা বাচ্চারা খাবে না। আমরা বাচ্চাদেরকে নিষেধ করার আগে আমাদেরকে পরিবর্তনটা হতে হবে এবং তাদের স্ন্যাক্স আইটেমগুলো, খাবারগুলো কতটুকু নিরাপদ, সেই নিরাপদ খাদ্য থেকে খাবারটা চয়েস করতে হবে। আর প্রশাসনের ব্যাপারটা প্রশাসন নিয়ম করবেন এবং তদারকি করবেন। দেখা যাচ্ছে আমরা শুধু খাদ্য বিক্রেতাদের শাস্তি দিয়েই নিরাপদ খাদ্যটা নিশ্চিত করতে চাই। আসলে শাস্তি দিয়েই তো নিরাপদ খাদ্য নিশ্চিত হবে তেমন না। দেখা যাচ্ছে একটু পরে তারা একইভাবে আবার কাজটা করবে। সেক্ষেত্রে আমরা যেটা করা যায়, তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে এবং তাদেরকে উৎসাহিত করা, এবং তখন দেখা যায় তারা এই কাজে আসতে চাইবে এবং স্বাস্থ্য সুরক্ষাটা মেনটেন করেই তারা খাবারটা বিক্রি করবে।
খাদ্য বিক্রেতাদের যে ব্যাপারটা সেটা আসলে তাদের দায়িত্বশীলতার ব্যাপার। দেখা যায় তাদের বলতে হবে আপনারা যখন স্বাস্থ্য বিধি মেনে চলে একটা খাবার তৈরি করবেন, তখন অভিভাবকের আস্থা প্লাস স্কুল প্রশাসন স্থানীয় লোকের আস্থাটা আপনাদের প্রতি বেড়ে যাবে। তখন আপনাদের ব্যবসাটা আরও ভালো হবে এবং তাদের কাজের জন্য আমাদের উৎসাহ দেওয়ার চেষ্টা করতে হবে। এভাবে স্কুল, পরিবার, প্রশাসন এবং খাদ্য বিক্রেতা সবাই মিলে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা শিশুদের খাদ্য সুরক্ষাটা সুনিশ্চিত করতে পারি। শেষ প্রশ্নে জানতে চাই, শিশুদের ভালো খাদ্যাভ্যাস গড়ে তুলতে হলে সবচেয়ে জরুরি বার্তাটা আসলে কি? শিশুদেরকে ছোটবেলা থেকে বিভিন্ন অভ্যাসের মধ্য দিয়ে যেতে হবে। আমরা তাদের ফুড প্লেটটা পোর্শন হিসেবে দেখাতে পারি, কোন পোর্শনে কোন জাতীয় খাবার হতে পারে, যেমন শর্করার কাজ কি, ফ্যাটের কাজ কি, আমিষের কাজ কি, সে ব্যাপারে তাদেরকে ধারণা দিতে পারি। কোন খাবারটা নিরাপদ সেটা আমরা দেখতে পারি, কোন খাবারটা অনিরাপদ সেটা আমরা তাদেরকে সেখান থেকে বিরত থাকার চেষ্টা করি। কিন্তু ওদেরকে আমরা নিষেধ বা প্রশংসা করে দেখা যাচ্ছে নিষেধটা অনেক বেশি পরিমাণে যদি দিয়ে থাকে, তখন দেখা যায় ওরা আমাদের আড়ালে খাবারটা খেতে পারে। সেক্ষেত্রে ওদের পছন্দটাও প্রায়োরিটি দিতে হবে এবং স্বাস্থ্য নিরাপত্তার মধ্যে থেকে সিদ্ধান্তটা নিতে হবে। শিশুদের খাবার প্লেটটা নিরাপদ যদি আমরা করতে চাই, স্কুল প্রশাসন, খাদ্য বিক্রেতা, পরিবার সবাই মিলে সমন্বিত কাজ করতে হবে। আমাদের সবাইকে একযোগে এটাই বলতে হবে, আজকে শিশু টিফিন নিরাপদ, আগামী দিনের শিশুর স্বাস্থ্য, মেধা এবং ভবিষ্যৎ নিরাপদ। শিশুর প্লেট নিরাপদ, আগামী বাংলাদেশ নিরাপদ। মুর্শিদা বেগম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভকামনা রইল। আজকের আলোচনায় শিশুদের নিরাপদ খাদ্য সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ বার্তা উঠে এসেছে। দর্শক, শিশুদের খাবার শুধু পেট ভরানোর বিষয় নয়, এটি তাদের বৃদ্ধি, মেধা বিকাশ, সামগ্রিক উন্নয়নের সাথে জড়িত। তাই স্কুল প্রশাসন, পরিবার, খাদ্য বিক্রেতা সবার সম্মিলিত প্রচেষ্টায় শিশুদের খাবার নিরাপদ করতে হবে। দর্শক, আজকের নিরাপদ খাদ্য অনুষ্ঠান এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর শিশুদের খাবারের নিরাপত্তায় সচেতন থাকুন। সবাইকে ধন্যবাদ।